জামায়াত সাধারণ সম্পাদক বিসি আরসি ও আমাকে এই ধরনের একটা ইন্দার জন্য ধন্যবাদ না দিতাম। আজকে সবার সভাপতি আমি একটা উপস্থিত বিশেষ অতিথি নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষক আমি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আজুর রহমান হাবিব, উপস্থিত আছেন এখানে অতিরিক্ত মহাপরিচালক পরিবেশ অধিদপ্তরের মোহাম্মদ ইয়াউল হক এবং আমার স্নেহের ছোট ভাই বিশিষ্ট পরিবেশবিদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত মুকিত মজুমদার বাবু, এখানে আরেকজন সাবেক ছাত্রনেতা বিএনপির তথ্য গবেষণার সম্পাদকের সাবেক সভাপতি জাসাদ জনাব নিজামুদ্দৌলা চৌধুরী, উপস্থিত আমাদের স্ত্রী সহ অন্যান্য আলোচকবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আলোচনা আছে আর আসলে এখন আমার বলার মতো কিছু বাকি আছে বলে আমার মনে হয়। আপনারা যা বলছেন সেটাই হয়তো আমাকে পুনরুল্লেখ করতে হবে। বিষয়টির উপরে আসলে এবার আমি বলবো যে মুকিত মজুমদার সবসময় এটা নিয়ে আন্দোলন করেছে এবং আমার মনে হয় তার আরেকটা বিশেষ সহকারী পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে তিনি প্রথমে কিন্তু পরিবেশের উপরে জোর দিয়েছেন, গাছ লাগানোর উপরে জোর দিয়েছেন। একটা সরকার প্রধান যখন একটা বিষয়ের উপরে দৃষ্টি দেয় তখন কিন্তু সেটা প্রিভিলেজ বা বিভিন্নভাবে, এবং তিনি মনে করেছেন যে আমাদের ভবিষ্যৎকে যদি ঠিকভাবে বাঁচতে চাই আমরা, তাহলে পরিবেশকে যদি আমরা ভালো করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। এবং এটা আমরা পায়েও পাই না। এবং এটা মুক্তিবাবু ভালো বলছে যে আসলে যারা সমাজে বেশি শিক্ষিত, যারা সমাজে বেশি অর্থবিত্তের মালিক, তারাই কিন্তু এই ব্যাপারে যতটুকু সচেষ্ট হওয়া দরকার ততটুকু। আজকে সাধারণ মানুষ কিন্তু যতটুকু ক্ষতি না করে, আজকে এই পরিবেশকে দেখেন, ঢাকা শহরের পরিবেশ যদি চিন্তা করেন, ঢাকা শহরের চারপাশে যে জলাধারগুলো ছিল আজকে হাউজিং নিয়ে সব ভরে গেছে। তারা খারাপ করবে অল্প পয়সায় জমি কিনে যেভাবে হোক, তারা সরকারি জমি হোক কেনা জমি হোক সেখানে তারা হাউজিং করলো। আর হাউজিং এর কিন্তু নিয়মও আছে যে প্রত্যেকটা জায়গায় আপনি কতটুকু খোলা জায়গা রাখবেন, আপনি স্কুল করবেন, কলেজ করবেন, মাঠ করবেন, সবকিছু কিন্তু আছে, মসজিদ কবরস্থান সব করবেন। কিন্তু দেখে যে তারা কোনোটাই কিন্তু প্রথম দেখায়, নকশার মধ্যে সব দেখায়, কিন্তু পরবর্তী পর্যায়ে প্লট বেচা শুরু হইতে শেষ পর্যন্ত সেগুলোর প্লট বানায় বেচে। আমি তাদের বিরুদ্ধে বলার কোনো কারণ নেই, বলতেছি যে আজকে পরিবেশটাকে যদি আমরা রক্ষা করতে না পারি, এক সময় তাদের এই মনোরম অট্টালিকাও কিন্তু ঠিক হবে না। আর প্রকৃতির সাথে দুইটা জিনিসের কাছে যুদ্ধ করে টেকা যায়, জয়লাভ করা যায়। একটা হলো জনগণের সাথে, জনগণের বিপরীত অবস্থান নিয়ে কখনো জয়লাভ করা যায় না। ঠিক তেমনি প্রকৃতির বিরুদ্ধে জয়লাভ করা যায় কখনই না, নেভার। আপনি দেখেন আজকে প্রকৃতির উপর হাত দেওয়ার কারণে কত কিছু ক্ষতি আমাদের সামনে হচ্ছে, কত নতুন নতুন অসুখ বিসুখ আমাদের বাড়ছে। আজকে পানির উচ্চতা আজকে কি পর্যায়ে বেড়ে গেছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা যে তাপদাহ আজকে কি পর্যায়ে আমরা ফিল করছি। ঢাকা শহরে দেখেন সবকিছু বলবেন, ঢাকা শহরে কংক্রিটের শহর হয়ে গেছে, কংক্রিট। আপনি যে গাছ লাগাবেন, গাছ লাগানোর মতো অনেক জায়গায় জায়গা নেই। আপনি একটা বাড়ি করবেন, বাড়ির সাথে ফুটপাথ, ফুটপাথের পরে রাস্তা, কোথাও এক বিন্দু পরিমাণ জায়গা নাই যে সেই জায়গাটা খালি থাকবে, দুর্গম থাকবে। অন্তত বৃষ্টি হলে সেখানে বৃষ্টির পানিটাও যাতে মাটির নিচে যেতে পারে সেই সুযোগটা হবে।
আজকে ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমে গেছে যে আজকে ঢাকা শহর ভূমিকম্পের কিন্তু আমরা বারবার আমাদেরকে ওয়ার্নিং করতেছে, আমাদেরকে নক করতেছে। খোদা না করুক কখন যে বড় একটা কিছু ঘটে যায় একমাত্র আল্লাহ জানে। সেই ব্যাপারে কি আমরা সচেষ্ট? সেটা কি রেড ক্রিসেন্ট আমাকে বাঁচাতে পারবে? সেটাকে আমাকে ফায়ার সার্ভিস বাঁচাতে পারবে? নো, পারবে না। সেটার জন্য একমাত্র পরিবেশ যদি আমি সংরক্ষণ করি, পরিবেশ কিন্তু আমাকে রক্ষা করতে পারবে। আজকে দেখেন যখন ঝড় হয়, সমুদ্র থেকে যখন কাল বৈশাখের ঝড় জন্ম নেয়, প্রথম কিন্তু ভূপাতের সেই ঝড়টাকে ঠেকিয়ে দেয় সুন্দরবন। যদি সুন্দরবন না ঠেকাইতো তাহলে কিন্তু আমাদের আরো অনেক ক্ষতি, অনেক কিছু হইতো। সেই কারণেই আজকে প্রকৃতি